নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আপনার রায় অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই জানি আমরা বাংলায় বিধানসভা নির্বাচন এসে গেল এবং তার আগে নাটকীয় নানা মুহূর্ত, নানা টানাপোড়েনের সাক্ষী থাকছি আমরা। এবারের নির্বাচনটা সত্যি একটু অন্যরকম, নানা কারণ, নানা ফ্যাক্টর। আমরা এক এক দিন এক একটা ফ্যাক্টর, এক একটা কারণকে নিয়ে ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি এবং বিশ্লেষকদের কাছ থেকে অথবা যারা সংশ্লিষ্ট পক্ষ তাদের কাছ থেকে তাদের মতামতগুলো নিয়ে একটা রায় তৈরি করার চেষ্টা করছি, যে রায় আপনার। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা একটা কারণ নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট এবার কোন দিকে যাবে? 27% যে রাজ্যে, সেখানে এই ফ্যাক্টরটা যে গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও তো ঠিক যে সংখ্যালঘু ভোট সেই যে বামেদের ছেড়ে গেছে আর ফেরেনি। এই ভোট ব্যাংকে, ভোট ব্যাংক বললে অনেকে রাগ করবেন, কিন্তু ভোট ব্যাংক হিসেবে বহু রাজনৈতিক দল এভাবেই দেখে থাকেন মুসলিমদের পার্টিকুলার। আইডেন্টিটি পলিটিক্স, সত্তার রাজনীতি, তার সুফল যারা পেয়েছে বাংলার লাগোয়া বিহারের সাম্প্রতিক নির্বাচনে। মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি, তার সঙ্গে হাত মিলিয়েছেন অথবা রয়েছেন মহিদুল ইসলাম, রয়েছেন জাদ মোহাম্মদ, রয়েছেন আমাদের সঙ্গে আব্দুল মতিন এবং আমাদের অ্যাসোসিয়েট এডিটর হায়দ্রাবাদ থেকে রয়েছেন প্রসাদ ভোসেকার। প্রসাদ ভোসেকার এই জন্যই থাকছেন, তিনি ওয়াইসি সাহেবের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেক দিন ধরে কথাবার্তা বলছেন বাংলার রাজনীতিতে। ওয়াইসি সাহেব কী ভাবনা চিন্তা করছেন, তার এক্স্যাক্ট গেম প্ল্যানটা কি, সেটা আমরা বুঝবার চেষ্টা করবো। প্রসাদ বাংলা বোঝেন না, অতএব প্রসাদকে আমি হিন্দিতেই প্রথমে বলি। প্রসাদ, আপকে ভি স্বাগত হ্যাঁ, আর আপনাদের তিনজনকে অবশ্যই স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আলোচনা শুরুর আগে এমআইএমের ব্যাপারটা নিয়ে একটু বুঝে নিই একবার, যে এমআইএম কোথায় কী রয়েছে। বাংলায় এমআইএমের পা, সঙ্গে ফুরফুরা শরীফের একটা অংশ। সত্তার রাজনীতি নাকি শুধুই ভোটের কাটাকাটি, এ নিয়ে তর্ক হতে পারে। আমরা বরং একবার দেখে নিই কোন পরিস্থিতিতে আসছে এমআইএম। বিধানসভা নির্বাচনে ওয়াইসি আব্বাস উদ্দিনরা জোট বাঁধলে কোন দিকে গড়াতে পারে জল। 2011 সালে জনগণনায় বাংলায় মুসলিম জনসংখ্যা 27%। সব দলই তাই এই হিসাব হাতে নিয়ে ভোটের অঙ্ক কষে। সেই চেনা হিসাবটাই এবার পাল্টে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। গত রবিবারই ফুরফুরা শরীফে এসে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করে গেছেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। बंगाल में एमआईएम पार्टी अब्बास सिद्दीकी साहब के साथ काम करेगी, उनके पीछे रह काम करेंगे और अब्बास सिद्दीकी साहब जो भी फैसला करेंगे हम उस फैसले का उनका साथ देंगे, उनको सपोर्ट करेंगे। ফ্রন্ট আমরা করব, সেই জায়গায় কোন কোন পার্টি থাকবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। তো উনি ওনার বক্তব্যটা দিয়েছে যে আমরা আপনার সাথে থেকে লড়তে চাই। বিহারের 3টি বাংলা সীমানা লাগোয়া জেলা কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিয়া সহ অন্যান্য জেলার 20টি আসনে তারা প্রার্থী দেয়। 5টি আসনে জয় সহ আরও বেশ কয়েকটি আসনে ভোট কেটে কংগ্রেস আরজেডিকে সমস্যায় ফেলে দিয়েছে এমআইএম। কিষানগঞ্জের কোচাধামন, উত্তর দিনাজপুর ঘেঁষা পূর্ণিয়ার অমৌর এবং বৈশি এবং মালদাহ উত্তর দিনাজপুর লাগোয়া কাটিহারের বাহাদুরগঞ্জ আসনে জিতেছে এমআইএম। 4টি আসনে 52% পর্যন্ত ভোট পেয়েছে তারা। বিহার লাগোয়া উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে সাংগঠনিক শক্তি বাড়ানো, পার্টি অফিস খোলার কাজও শুরু করে দিয়েছে মিম। লন্ডনে পড়াশোনা করা ওয়াইসি বিজেপির বিরুদ্ধে সরব। যদিও বিরোধীদের অভিযোগ, আসলে তিনি উগ্র ভাষণে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে বিজেপিরই সুবিধা করে দেন। নিজের রাজ্য তেলেঙ্গানা, হায়দ্রাবাদের বাইরে প্রার্থী দেন না ওয়াইসি, কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে লড়াই করে অবিজেপি দলগুলির সংখ্যালঘু ভোটে ভাগ বসান। বাংলায় মিমের সঙ্গে আবার ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি ইদানিং নানা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব। তাদের জোট যদি মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে তাহলে বিপদ বিজেপি বাদে আর সবারই। 20%-এর বেশি সংখ্যালঘু ভোটার, এমন আসনের সংখ্যা শেষ জনগণনা অনুযায়ী রাজ্যে 125। গত বিধানসভা নির্বাচনে দেখা যায় তৃণমূলের জেতা আসনগুলোর মধ্যে 40%ই এই ধরনের আসন। বামেদের ক্ষেত্রে তা 50%-এর বেশি। লোকসভা নির্বাচনে মেরুকরণের হাওয়ায় সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে আরও বেশি করে চলে যায়। দেখা যাচ্ছে তৃণমূলের এগিয়ে থাকা আসনগুলোর মধ্যে 56%ই সংখ্যালঘু অধ্যুষিত আসন।
বিজেপির জন্য এমন আসনের সংখ্যা 20% কম। নভেম্বরে তৃণমূল সাংবাদিক সম্মেলন করে দাবি করে এই রাজ্যে মিমের মাথা আনোয়ার পাশা তাদের দলে যোগ দেওয়ায় মিমের সংগঠন বলে কিছুই রইল না। কিন্তু ওয়াইসি ভোটে লড়ার কথা জানিয়ে দেওয়ার পর পরিস্থিতি পাল্টে গেছে। ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী অবশ্য তৃণমূলের পাশেই আছে। রাজনৈতিকভাবে ওর পরিচিতি হচ্ছে উনি অমিত শাহের লোক। অমিত শাহের নির্দেশে বিজেপি বিরোধী ভোট ভাগ করেন। পশ্চিম বাংলায় কিছু আঁচড় কাটতে ওর এখনো সময় লাগছে। সাম্প্রদায়িক দল তারা চাইবে মুসলিম ভোটটাকে ভাঙার জন্য। মুসলিম ভোটটাকে ভাঙার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করে কিছু মুসলিমকে শিয়াল, এই সিজনের শিয়াল হিসাবে পাঠাবে। আসাদুদ্দিন ওয়াইসি শুধুমাত্র সংখ্যালঘু ভোটে ভাগ বসালেই বিপদ নয়, ভোটের বাজারে বাংলায় তার দলের উপস্থিতি বিজেপিকে পাল্টা হিন্দুত্ব প্রচারের সুযোগ করে দিতে পারে। তাহলে তৃণমূলের মুশকিল আরও বাড়বে। সংখ্যালঘু ভোটের সঙ্গে সংখ্যাগরিষ্ঠর ভোটের অংশ হাতছাড়া হতে পারে। তবে তৃণমূল নেতারা বলছেন বাংলায় উর্দুভাষী মুসলিম ছাড়া বাকিদের ওপর এমআইএম এর কোনো প্রভাব নেই। আর এই রাজ্যে মুসলিমদের মধ্যে মাত্র 6% উর্দুভাষী। কিন্তু মুসলিম সমাজের ওপর এই উর্দুভাষী নেতাদের প্রভাব উপেক্ষা করার মতো নয় বলেই রাজনৈতিক মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি আসবো আপনার কাছে মহিদুল ইসলাম, আপনার কাছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। প্রথমত এই রাজ্যে 70 বছর ধরে আমরা মুসলিমদের ক্ষেত্রে কোনো সত্তার ভিত্তিতে রাজনীতি করতে দেখিনি। মুসলিম লীগ, তারপর এতগুলো বছর ধরে মূলত আইদার কংগ্রেস অথবা সিপিআইএম অথবা তৃণমূল কংগ্রেস মূল স্রোতের রাজনীতিতে মূলত যারা শাসক পক্ষ তার সঙ্গেই জুড়ে থেকেছেন। এই প্রথম এখনো অবধি এই রাজ্যের মুসলিমরা ঠিক ওই সত্তার রাজনীতির আন্দোলনে গেছেন বা যাচ্ছেন এমনটা বলছি না, কিন্তু এমআইএম একটা ছাপ ফেলছে। এমআইএমে রিয়াক্ট করতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি সেদিকে সতর্ক চোখ রাখছে। এই যে পরিস্থিতিতে তৈরি হলো, কিভাবে দেখেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গে আপনার যদি বামফ্রন্টের যে রাজনীতি, এই রাজনীতিটা যখন পতন হয়ে যাচ্ছে তখন বামফ্রন্টের রাজনীতিটা মূলত কৃষক এবং শ্রেণী সত্তার উপর ভিত্তি করে রাজনীতি ছিল। যেটা হয়ে যাচ্ছে যে শ্রেণীগত সত্তা থেকে বাইরে এসে এবার তখন জাতপাত এবং ধর্ম, এইটা আপনি প্রথমে দেখে মতুয়াদের মধ্যে থেকে প্রথমে একটা জিনিস তৈরি হলো। এখন এবার মুসলিম সংখ্যালঘুদের মধ্যে থেকেই এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স তৈরি হচ্ছে। এমআইএমের ক্ষেত্রে আমি যেটা বলবো যে হচ্ছে, যেহেতু তারা বিহারে এর আগে আপনি 2015 সালে দেখুন, বিহারে কিন্তু একইভাবে তারা প্রথমে শুরু করেছিল। চট করে একটা কথা বলি, যদি মতুয়াদের প্রসঙ্গ আনলেন, এটা তো ফ্যাক্ট যে মতুয়াদের প্রসঙ্গ ধরে আইডেন্টিটি পলিটিক্সে আসছে। বাস্তবের মাটিতে তার একটা অস্তিত্ব ছিল। মতুয়ারা মনে করেছিলেন যে তাদের আইডেন্টিটির প্রশ্নে এই প্রথম এতদিন ধরে তাদের আইডেন্টিটির যে ভাবনা, যে আবেগ, সেটাকে কেউ ছোঁয়নি। কেউ যদি প্রথম ছুঁতে চাইলেন তখন তারা দেখলেন তারা আধার পাচ্ছেন। একইভাবে এমআইএমও ঢুকছে না তো? না, সেটা তো বটেই, কিন্তু এমআইএমের যে মূল যে জিনিসটা, সেটা বিহারে ওরা যেভাবে এক্সপেরিমেন্ট করেছিল, যে 2015-তে প্রথমে আগে ওরা টেস্টিং দ্য ওয়াটার্স হয়েছিল, তারপরে 2015 খুব একটা ফল হয়নি, কিন্তু 2020-তে কিছু ফল হলো। এইটা ওরা মহারাষ্ট্রে একই জিনিস করেছে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় ওরা যেটা 2015 সালে বিহারে করেছে সেইটা এখন ওরা করতে আসছে। কারণ এমআইএমের কিন্তু এখন কোন সংগঠন কিংবা কোনো ধরনের বড় কোনো আন্দোলন করেছে এই বিভিন্ন ইস্যুতে সেরকম কিছু হয়নি। মূল বিষয়টা হচ্ছে এখানে আবার উর্দুভাষী এবং বাংলাভাষীর মধ্যে যেহেতু একটা পার্থক্য আছে। দেখুন, পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানটা তো একটা ওভারওয়েলিং মেজরিটি, এদের সঙ্গে কিন্তু আবার এই কৃষিক্ষেত্রের সঙ্গে যে সমস্ত বিভিন্ন আপনার অকুপেশনস আছে, সেটা কৃষক হতে পারে, তার মধ্যে কৃষিক্ষেত্রে আরও অনেক রকমের ছোটোখাটো অকুপেশনস আছে, সেগুলোর সঙ্গে যুক্ত। এইটার মধ্যে কিন্তু এই ফুরফুরা শরীফদের একখানা রোল আছে, এটা ঐতিহাসিকভাবে রোল আছে। কিন্তু যেটা সবথেকে বাংলার ইতিহাসে সবথেকে বড় একটা বিষয় আসছে, এবং যেটাকে বলবো একটা ব্রেক, যে ফুরফুরা শরীফ কিন্তু দাদা হুজুরের সময় থেকে, অর্থাৎ আবু বকর সিদ্দিকী, যেটা 1930-40-এর দশকে জমিয়ত উলেমা বাংলা আসামের মধ্যে উনি সভাপতিত্ব করেছিলেন, যেটা তোহা সিদ্দিকী আর্টিকুলেট করলেন যে এই ফুরফুরা রাজনীতিটা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, তাদের একটা ধর্ম কর্ম একটা সুফিয়ানা নীতির মধ্যে ছিল, এইটা পীর মুরিদদের মধ্যে থাকবে, এইটা একটা ব্যাপার। এখন যেটা হচ্ছে যে আপনি ফুরফুরা শরীফে 5টা আপনার হুজুর, অর্থাৎ দাদা হুজুরের 5টা ছেলে, এবার এই ছোট হুজুরের যিনি ছেলে তার মধ্যে থেকেই আব্বাস সিদ্দিকী উঠে আসছে। আচ্ছা, তোহা সিদ্দিকী এবার হচ্ছে বড় ভাই, এবার বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে আবার সম্পর্ক খারাপ বিভিন্ন কারণে। একটা বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে একটাই ফুরফুরার প্রতি যে আবেগটা, যেটা আগের সময়ে ছিল,
সেইটা অনেকটা কমতে লেগেছে। তার একটা অন্য কারণ আছে যে ধর্মীয় ক্ষেত্রে তবলিগি জামাত কিংবা জামাতি ইসলামীর মতো আরও সংগঠনগুলো হচ্ছে অনেক বেশি পাকাপোক্ত হয়েছে, ফলে আপনার ওই যে ফুরফুরা সিলসিলার প্রতি এক ধরনের যে আবেগটা ছিল সেটা ধরুন যেটা আপনি 20-30 বছর আগে পর্যন্ত যেটা ছিল সেটা কিন্তু এখন নেই। ফলে এরা ভাবছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো একটা জমিয়ত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট সে হচ্ছে আপনার রাজনীতিতে সফল হয়েছে, তাহলে ওই মডেলটাকে এরা এমুলেট করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। আমি আসবো, আমি একবার বুঝিনি যে আসাউদ্দিন ওয়াইসি তিনি গত রবিবার ফুরফুরা শরীফে এসেছিলেন, আমরা সবাই জানি ইতিমধ্যে। কি বলেছিলেন একবার শুনিনি? मैं यहाँ पर इस स्टेट में मजलिस इत्तेहादुल मुस्लिमीन एमआईएम पार्टी का हम यहाँ पर काम शुरू करेंगे और इंशाअल्लाह ताला हम यहाँ पर अपनी पार्टी का काम शुरू कर चुके हैं। और मैं यहाँ से अब्बास सिद्दीकी साहब की दुआओं से फुरफुरे शरीफ के तमाम औलिया अल्लाह उनके अहले दिल लोगों की सरपरस्ती और दुआएं मुझे हासिल होंगी। हम यहाँ पर अपनी पार्टी का काम शुरू करेंगे। और तीसरी हम बात मैं बता रहा हूँ कि अब्बास सिद्दीकी साहब के पीछे हम खड़े रहकर ये काम करेंगे, ये ज़रूरी है। और अब्बास सिद्दीकी साहब के पीछे हम खड़े रहकर काम करेंगे, उनके साथ हम काम करेंगे, उनको मजबूत करेंगे। ये काम यहाँ पर एमआईएम पार्टी करेगी। इशू क्या होगा आपको? इशू बहुत होगा। बंगाल का अंडर डेवलपमेंट, पॉलिटिकल एम्पावरमेंट ऑफ वीकर सेक्शन, हिस्सेदारी की बात होगी, सब होगा। यहाँ बीजेपी 18 एमपी जीत गए, कैसा जीती? क्या आप सौदा कर लिए थे? भाई आप बीजेपी को तो रोक नहीं पा रहे हैं। यहाँ पर इतना लोग उनके पार्टी से भाग रहे हैं, हमसे पूछ के जा रहे क्या? वो तो उनको बताना पड़ेगा क्यों छोड़ रहे हैं ममता को लोग। জি 24 ঘন্টাকে দেওয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিউতে ওয়াইসি সাহেব এটির কথা বলেছিলেন। আমাদের অ্যাসোসিয়েট এডিটর প্রসাদ ভোসেকার আমাদের সঙ্গে রয়েছেন हैदराबाद থেকে। इनफैक्ट इंटरव्यू तो তিনি নিয়েছিলেন। আমি प्रसाद आपसे पूछेंगे, आप तो आज नहीं 25 साल से इनके साथ आपका संबंध है, मुझे ज़रा समझाइए। एक तो इंटरव्यू में सुना उनका जो कहना है वो सुना, वो बंगाल को लेकर उनका प्लान क्या है, कैसे आगे बढ़ने जा रहे हैं, क्या आगे की उनकी भावना है, ये ज़रा बताइए प्लीज़। अजंता, जो असदुद्दीन ओवैसी ने हमसे बात की और अभी अभी आपने जो क्लिप दिखाया उसमें उन्होंने एक बात कही है कि हम सिद्दीकी साहब के पीछे रह करके चुनाव लड़ेंगे। एक बात यहाँ पर समझने की काफ़ी ज़रूरत है कि AIMIM का बेस, ऑर्गेनाइजेशनल बेस बंगाल में नहीं है और ये बात असदुद्दीन ओवैसी अच्छी तरह से जानते हैं। उसके लिए उन्होंने स्ट्रैटेजिकली जो फुरफुरा शरीफ है संडे के दिन वो गए, हालांकि 3-4 घंटों के लिए ज़रूर गए, वो अपना बेस वहाँ से शुरू करना चाहते हैं। और जो ऑर्गेनाइजेशनल स्ट्रेंथ है, जो अब्बास सिद्दीकी साहब है उनके साथ वो खड़े होना चाहते हैं और जो शब्द उन्होंने यूज़ किया है कि उनके हाथ मजबूत करेंगे और साथ ही साथ उसके साथ जो AIMIM के बेस है उसको वहाँ पर स्ट्रॉन्ग करेंगे। ओवैसी अच्छी तरह से जानते हैं कि जो बंगाल में 3 करोड़ के आसपास मुस्लिम्स है उसमें से सिर्फ 50 लाख जो है हिंदी बोल सकते हैं और बाकी के 2.5 लाख जो है 2 करोड़ 50 लाख बंगाली स्पीकिंग मुस्लिम्स है। और असदुद्दीन ओवैसी एक मास लीडर है और एक कम्युनिकेटर है, तो कैसे वो कम्युनिकेट कर पाएंगे ये एक काफ़ी दिलचस्प रहेगा। तो उसके लिए उन्होंने एक प्लेटफॉर्म ढूंढा है अब्बास सिद्दीकी के साथ और उसके चलते वो अब्बास सिद्दीकी के साथ जाना चाहते हैं और जो कम्युनिकेट करना चाहते हैं। हालांकि बिहार के जो इलाके हैं 5 सीट उन्होंने जीते हैं, वो उनके लिए ज़रूर फ़ायदेमंद होगा, लेकिन बंगाल के जो पॉपुलेशन है, मुस्लिम पॉपुलेशन, वो कितना असदुद्दीन ओवैसी पर भरोसा करती है ये देखना काफ़ी दिलचस्प रहेगा। असदुद्दीन ओवैसी का कहना है कि ना केवल मुस्लिम्स, उनका जो समीकरण है मुस्लिम्स, दलित, बैकवर्ड क्लास एंड ट्राइबल्स, ये लोगों को साथ लेकर चलना चाहते हैं। तो यहाँ पर बंगाल की राजनीति समीकरण अंजन आप अच्छी तरह से जानते हैं, उसमें किस प्रकार से असदुद्दीन ओवैसी अपने आप को बिठाते हैं। लेकिन एक बात मैं कहना चाहूँगा कि असदुद्दीन ओवैसी अपना पॉलिटिकल होमवर्क काफ़ी अच्छी तरह से करते हैं और स्ट्रैटेजीज बनाते हैं। जो कल मैंने उनसे बात की, उनका कहना है कि अभी भी
वो अलग अलग पार्टियों से बात कर रहे हैं और कुछ ही दिन में ये बताएंगे कि उनका गठबंधन अब्बास सिद्दीकी के साथ साथ और किन पार्टियों से होता है। तो क्या असदुद्दीन ओवैसी बंगाल के इलेक्शंस में एक एक्स फैक्टर की तरह उभरेंगे, ये देखना काफी इंटरेस्टिंग रहेगा। बहुत अच्छा बोले हैं प्रसाद। ये इनफैक्ट ये मेरा भी ये सवाल था, ये जहाँ उर्दू भाषी मुस्लिम इतने 50 लाख मात्र हैं, वहाँ वो बंगाली भाषी जो मुस्लिम हैं उनको कैसे एड्रेस कर पाएंगे। आपने पूछा और ये जवाब मिला, ये इससे हमारे लिए बहुत सुविधा हुआ, क्योंकि दिस इज़ वेरी इंटरेस्टिंग। प्रसाद मेरा एक सवाल है, आपने कभी पूछा या नहीं, जो वाईसी साहब के खिलाफ जो आरोप लगता है कि ये बीजेपी के बी टीम बनकर काम करते हैं, क्योंकि जितने ये मुस्लिम आइडेंटिटी पॉलिटिक्स पर काम करेंगे, इसको आगे बढ़ाएंगे, उतना ही हिंदू नैरेटिव को लेकर बीजेपी अपना जो बेस है उसको आगे बढ़ाता जा रहा है, और इसका प्रमाण हमने बहुत सारे स्टेट में भी मिला है। इसके बारे में कभी पूछा और जवाब कुछ मिला? बिल्कुल, कल ही मैंने पूछा था कि हमेशा आप पर यह आरोप लगता है कि आप बीजेपी की टीम की तरह काम करते हैं और जहां पर भी इलेक्शन लड़ते हैं तो उसका इनडायरेक्ट या डायरेक्ट फायदा बीजेपी को होता है। तो उन्होंने 2019 का जो जनरल इलेक्शन हुआ, लोकसभा इलेक्शन, उसकी बात याद दिलाई। बंगाल में उनका कहना है कि 18 सीट बीजेपी कैसे जीती, जबकि AIMIM ने एक सीट पर भी जो है अपना कैंडिडेट नहीं खड़ा किया, वो इलेक्शन लड़ी ही नहीं। तो उनका तर्क है कि क्यों जो है उनको बी टीम कहा जाता है, जबकि उन्होंने इलेक्शन लड़ा ही नहीं है। तो उनका कहना है कि वो अपने बलबूते पे, अपने स्ट्रेंथ पे, और मास लीडर मैंने जैसे आपको कहा कि वो कम्युनिकेट करना चाहते हैं और जो उनकी पार्टी का बेस है वो बढ़ाना चाहते हैं धीरे धीरे। आप देखेंगे कि बिहार, महाराष्ट्र, गुजरात में भी वो हाल में गए हैं। और बंगाल को मैं आपको बता दूं, मेरी बात हमेशा लगातार उनसे हो रही है, बंगाल को वो हल्के में नहीं ले रहे हैं, बंगाल को काफ़ी सीरियसली ले रहे हैं। एक चैलेंजिंग जरूर है क्योंकि उनके पास ऑर्गेनाइजेशन बेस नहीं है, लेकिन जो अब्बास सिद्दीकी के साथ और जो फुरफुरा शरीफ का जो बेल्ट है उससे वो शुरू करना चाहते हैं, क्योंकि बंगाल के इलेक्शंस में अभी 3-4 महीने बाकी है। तो धीरे धीरे जो है अपना बेस खड़ा करना चाहते हैं। हालांकि वो पत्ते अभी नहीं खोल रहे हैं, जरूर एक के बाद एक स्ट्रैटेजीज वो फॉर्म कर रहे हैं। जिस प्रकार से वो सडनली आए, उस दिन संडे के दिन फुरफुरा शरीफ गए। तो और एक सवाल भी मैंने पूछा, एक बात खास है अंजना यहाँ पर कि असदुद्दीन ओवैसी का जो स्टाइल है कैंपेनिंग का या पीपल कनेक्ट का स्टाइल है, वो अकेले जाते हैं, गलियों में, मोहल्लों में अकेले जाते हैं, अकेले घूमते हैं, बिना बॉडीगार्ड के, बिना गनमैन के। तो बंगाल में जिस प्रकार का वायलेंस हम देख रहे हैं, बड़े बड़े बीजेपी के लीडर्स तक को जो है झेलना पड़ा, या फिर जिस प्रकार का पॉलिटिकल वायलेंस या पॉलिटिकल मर्डर्स वहाँ पे देखने को मिले, तो मैंने पूछा कि असदुद्दीन साहब को कि कैसे आप करेंगे, तो उनका यही कहना था कि मैं अकेला हूँ, मैं अकेला ही जाऊँगा, बिल्कुल नहीं डरूंगा। तो कैसे वो जाते हैं, कैसे पीपल कनेक्ट एस्टेब्लिश करते हैं, ये इंटरेस्टिंग रहेगा, बहुत ही इंटरेस्टिंग रहेगा। और आपको धन्यवाद प्रसाद, क्योंकि एक तो इंटरव्यू देखने को, सुनने को मिलता है, लेकिन इंटरव्यू के पीछे जो नियत है, जो भावना है, वो आपसे पूछ कर रही है, आपसे ये जानकारी मिली। बहुत धन्यवाद आपको। থ্যাংক ইউ সো মাচ প্রসাদ ভসেকর, আমাদের অ্যাসোসিয়েট এডিটর, এই গ্রুপে আমাদের সঙ্গে ছিলেন, এবং ইন্টারেস্টিং অনেকগুলো প্রশ্ন প্রসাদের এই ইন্টারভিউর পক্ষ থেকে কাছে পেলাম। আমি আপনাকে জিজ্ঞেস করবো, কি মনে হচ্ছে এই জায়গা থেকে এই যে মিম ঢুকছেন, ওই যে বলছেন ইন্টারেস্টিং, দলিত এবং অন্যান্য এই অপ্রেস ক্লাসগুলোকে সঙ্গে নিয়ে একটা আইডেন্টিটি পলিটিক্সটাকে সামনে নিয়ে এগোতে চাইছেন। আমাদের এই বাংলা, তার পটভূমি, এ যাবৎকালের রাজনৈতিক যে ভাবনার বিস্তার, সেখানে কীভাবে এটা ফিট ইন করছে? না, মানে আমি এখানে একটাই কথা বলবো যে আমাদের বোধহয় দেখাটা একটু ভুল হচ্ছে। মানে আমি আপনার সাথে একমত যে মিম এখানে এসে একটা সত্তার রাজনীতি করতে চাইছে, এবং মিমের মানে আসাদুদ্দিন ওয়েসির যদি পার্লামেন্টের ভাষণও শোনা হয়, দেখা যাবে যে সব সময় হচ্ছে সংবিধানকে সামনে রেখে সংখ্যালঘুর অধিকার, দলিতের অধিকার ইত্যাদি নিয়ে ওর পলিটিক্সটাই হচ্ছে কনস্টিটিউশনালিজম আর মাইনরিটি রাইটস, এটাই হচ্ছে ওর পলিটিক্স। এবং ন্যাচারালি উনি ওনার মানে ওনার পৈতৃক দল, যেহেতু ওনার দাদু এবং বাবা, সেই দলটাকে বাড়ানোর চেষ্টা করছেন, এবং সেই সব জায়গাতেই বাড়াবেন যেখানে সংখ্যালঘু এবং দলিতের সংখ্যা আছে। ওনার মেন পপুলারিটি হচ্ছে সংখ্যালঘুর মধ্যে। এবং আমি মইদুলের সাথেও এখানে একমত যে এটা হয়তো একটা ড্রাই রান। এই জন্যেই ড্রাই রান যে ধরুন মিম আজকে যে সত্তার রাজনীতিটা করতে চান্স পাচ্ছে, তার কারণটা হচ্ছে যে সত্তার রাজনীতি পশ্চিমবঙ্গে অলরেডি চালু হয়ে গেছে। বিজেপি একদিকে এসে তৃণমূলের এগেনস্টে যে রাজনীতিটা করছে,
সেখানে একটা সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর রাজনীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছর ধরে যে রাজনীতিটা করেছেন, সেই রাজনীতিতে হচ্ছে উনি মইদুল যেটা বলছিল যে শ্রেণী ইত্যাদি এই চেতনার বাইরে গিয়ে উনি লেপচাদের দেখেছেন, ভুটিয়াদের দেখেছেন, মতুয়াদের দেখেছেন, রাজবংশী, জঙ্গলমহল, মুসলমান, এই যে সত্তার রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। সেই পশ্চিমবঙ্গে যখন সত্তার রাজনীতি চালু হচ্ছে, এআইএমআইএম এর মতো একটা দল দেখছে যে এখানে 3 কোটি মুসলমান আছে। এখানে পশ্চিমবঙ্গের যদি ডাইনামিক্স দেখা যায়, তাহলে দলিত এবং মুসলিম অ্যাড করলে পশ্চিমবঙ্গে মেজরিটি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা ন্যাচারাল পলিটিক্যাল স্ফিয়ার যেখানে আমাকে ঢুকতে হবে, এবং সেই জন্যেই যেহেতু একটা ভাষাগত আছে, উনি সেই জন্য অ্যালায়েন্স করে আসছেন। এই নির্বাচনে আমিও মনে করি না যে মিম সিট জিতবে, কিন্তু আমার একটা দুশ্চিন্তা আছে। দুশ্চিন্তা হচ্ছে যদি নির্বাচনটা খুব টানটান হয়, যেটা অনেকেই আশা করছেন, তাহলে ওই 20টা বা 30টা সিটে যদি এরা ওই বিজয়ী এবং হেরে যাওয়া মূল দুটো দলের মাঝখানে যদি ওই সেই ভোটটা পেয়ে যান, তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু চিত্রটা, মানে রাজনৈতিক চিত্রটা বদলাবে। এবং ধরুন বিজেপি যদি জেতে, তাহলে তো ন্যাচারালি মিমের জন্য খুবই সুবিধা, না? কেন কি আলটিমেটলি মিম এসে, আসাদুদ্দিন ওয়াইসি এসে পশ্চিমবাংলার মুসলমানকে বলতে পারবে যে তোমরা এতদিন বামেদের সঙ্গে ছিলে, কংগ্রেসের সঙ্গে ছিলে, তৃণমূলের সঙ্গে ছিলে, কোনোদিন কোনো মুসলিম দল করনি, সবসময় সেকুলার পার্টির সাথ ধরেছিলে, তারপরেও বিজেপি ক্ষমতায় এসেছে। এইবার তাহলে নিজের কথা নিজে বলো। মজাটা হচ্ছে মিমের সাফল্যে বিজেপির খুশি হওয়ার কারণ রয়েছে, বিজেপির সাফল্যে মিমের সত্তার রাজনীতি এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। তো প্রশ্নটা হচ্ছে যে এরপরও এ রাজ্যের মুসলিমরা তারা কোন পথটা বেছে নেবেন? যে পথ ধরে এতগুলো বছর তারা চলে এসেছেন, সেই ভাবনায় একটা ছেদ অথবা একটা ভিন্নতর প্রশাখা বেরিয়ে আসার কোনো প্রবণতা দেখবার সম্ভাবনাও কি থাকছে? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়। স্বাগত করছি। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আপনার রায়। আমরা আলোচনা করছি এ রাজ্যের মুসলিমদের সত্তার রাজনীতি, মিমের আনাগোনা, তা নিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, তাদের মধ্যে নানান রকমের টানাপোড়েন, ভাবনা চিন্তা এবং সামগ্রিকভাবে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে তার একটা সম্ভাব্য বিশ্লেষণ। আমি চলে যাবো একটু আব্দুল মতিনের কাছে। আমাকে একটু প্লিজ আব্দুল মতিন আপনি বলুন, আমরা যেটা বলছিলাম যে প্রবাহে আমরা এই রাজ্যে মূলগতভাবে যে বাংলার মুসলিম সমাজ তাদেরকে চলতে দেখেছি গত অনেকগুলো বছর ধরে, তার থেকে ডেভিয়েশনের, তার থেকে একটু সরে আসার, একটু চ্যুতির, একটু সত্তার রাজনীতির দিকে আকৃষ্ট হওয়ার, অথবা এই এমআইএম এদের দিকে ঈষৎ ঝোঁক দেখানোর কোনো প্রবণতা দেখবার কোনো কারণ রয়েছে? কোনো আপনি ভাবেন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে একটা আদৌ? বেশ, এটা আমি প্রথমে বলতে চাই যে জাদ্দার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা যেভাবে বাংলা রাজনীতি দেখি, যে বাংলাকে এক্সেপশনাল ভাবি সবসময়, যে অন্য অন্য রাজ্যে আলাদা, বাংলা আলাদা, এটা আংশিক সত্য। বাংলাতে এই নয় যে জাতপাতের রাজনীতি হয়নি, সেটা হয়তো তার মানে প্রকাশ্য ওইভাবে তার রিকগনিশনস পায়নি, কিন্তু তলায় তলায় মাইক্রো লেভেলে অফকোর্স এটা জাত, পলিটিক্যাল আপনার কাস্ট, ক্লাস, রিলিজন, এই ইস্যুগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল মাইক্রো লেভেলে, এটা একটা ম্যাক্রো রূপ পায়নি। যেটা হয়েছে লাস্ট 10-15 বছরে, বিশেষ করে সাচার কমিটি রিপোর্টের পরে যেটা হয়েছে যে বাংলায় যে মুসলমানদের যে আর্থসামাজিক অবস্থা, তার অবস্থানের পরবর্তীতে একদিকে নন্দীগ্রাম, ওদিকে রাজারহাটে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সারা বাংলায় যে জমি কেড়ে নেওয়ার হিড়িক ছিল, সেই সময় মুসলিম সমাজ একটা বড় অংশ কৃষি সমাজ এবং একটা ইনফর্মাল সেক্টরস আছে, তো তাদের যে রুজিরুটির সম্বলটা সেটা হারিয়ে যাওয়ার ফলে তাদের একমাত্র বেঁচে ছিল তাদের আইডেন্টিটি। সেই আইডেন্টিটিটাকে ঘুরিয়েই সাচার কমিটি যে ইস্যুটা ছিল ইকুয়ালিটি, যে ইস্যুস অফ আপনার ব্যাকওয়ার্ডনেস, এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে এরা এই রাজনীতিটা করেছে এবং মেন স্ট্রিম দলের সঙ্গেই ছিল, যেটা আপনি আগে বিগত দিনে কংগ্রেস, তার পরবর্তীতে বাম, দীর্ঘ 34 বছর বাম, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস। তো এটা
আমরা যেভাবে দেখি সেকুলার কমিউনালের যে বাইনারি দেখি যে এ সেকুলার দল ও কমিউনাল দল, এই বাইনারি থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় বাংলার মুসলিম সমাজ শুধু নয়, বাংলার একটা বৃহৎ অংশ আদিবাসী সমাজ এবং দলিত মতুয়া সমাজ, তারাও কিন্তু একটা সোশ্যাল জাস্টিসের রাজনীতির একটা চিন্তাভাবনা করছে। এখানে আব্বাস সিদ্দিকী বা ফুরফুরা শরীফের যে উত্থান, এর একটা হিস্টোরিক্যাল রোল, যেটা মইদুলদা বলেছেন ঠিকই, কিন্তু আমি একটা অ্যাড করতে চাইবো, ফুরফুরা শরীফের ইম্পর্টেন্সটা পার্টিশনের পরবর্তীতে একটু কমে যায়, কারণ মিডল ক্লাস বাঙালি মুসলমানরা বেশিরভাগ, ওদের যারা মুরিদ এবং যারা শিষ্য ছিল, তারা বেশিরভাগ পূর্ব পাকিস্তানে চলে যায়, যার ফলে একটা বিরাট আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দীর্ঘ 30-40 বছর থাকে। লাস্ট 15-20 বছরে একটু এই উচ্চশিক্ষায়, একটু স্কুল শিক্ষায় বা একটু ইকোনমিক মোবিলিটি আসার ফলে একটা আইডেন্টিটির, একটা অ্যাসপিরেশনের জায়গা তৈরি হয়েছে। এই অ্যাসপিরেশনের জায়গা থেকে একটা বিরাট মাস, দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের একটা বড় অংশ, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ফুরফুরা শরীফের একটা বড় প্রভাব রয়েছে। এবং আমরা যদি দেখি এই 2 24 পরগনা, হাওড়া, হুগলির ফুরফুরা শরীফের যে অ্যাসপিরেশনস, তাদের যে মুরিদদের অ্যাসপিরেশনস, সেই অ্যাসপিরেশনসটা কিন্তু কোনো দলই ওইভাবে আগে যেটা করতো কি ইনডাইরেক্টলি গুরুত্ব দিত, এখন ওখান থেকেই একটা নতুন দলের একটা আগাজ বা দলের একটা যে কথা উঠেছে, এটা কিন্তু ওদের যারা গ্রামের গরিব কৃষক বা ইনফর্মাল সেক্টরে যারা মুরিদ আছে, তারা কিন্তু এটা সামাজিক ন্যায়ের রাজনীতি হিসাবে দেখছে। তো এবং মিমের আগমন, যেটা জাদ্দা বললেন, এটা ভারত, এই যে যতবারই তথাকথিত সেকুলার দলগুলো দীর্ঘ এত বছর ধরে যারা দলিত আদিবাসী মুসলিমদেরকে নিয়ে অ্যাটলিস্ট ভোট ব্যাংকের পলিটিক্স করেছে, তারা যতবারই বলবে যে টিম বি বিজেপির ভোট কাটোয়া আব্বাস সিদ্দিকী বা বিমকে, মুসলিম সমাজ ততই খেপে যাবে। তো যার ফলে এই যে অ্যাসপিরেশনসটা, এই যে সোশ্যাল জাস্টিসের অ্যাসপিরেশনসটা, এটা বুঝতে গেলে আমাদের একটু নতুন কনসেপ্ট, নতুন অ্যাঙ্গেল দিয়ে দেখা উচিত। আমার মনে হয় এটা এক ধরনের কনস্টিটিউশনাল পলিটিক্স, যাকে আমরা সাধারণত আইডেন্টিটি পলিটিক্স বলে থাকি। খুবই ইন্টারেস্টিং কথা বলেছি আমি এটা, কিন্তু হ্যাঁ প্লিজ আপনি। আমি শুধু একটাই বলবো যে একটা হচ্ছে একটা সামাজিক বিবর্তন ঘটছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে আস্তে আস্তে শিক্ষার বিস্তার ঘটছে, তাদের একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে, তারা তাদের অধিকার সম্পর্কে কথা বলতে চাইছে এবং তারা মনে করছে যে তাদেরকে চিরকাল ভোট ব্যাংক পলিটিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সময়ে এই রাজনৈতিক মানে এই সামাজিক যে পরিবর্তনটা হচ্ছে, তার ওপর যে রাজনৈতিক ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তের পশ্চিমবঙ্গে মিমের এই আশাটা, অন্তত আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমার মনে হচ্ছে যে মিমের এই আশাটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এবং সংখ্যালঘুদের জন্য ভালো হবে না, ভালো হবে না। এটা আমি মনে করছি, কারণ আপনি মনে করেন যে বিজেপি তাহলে কাউন্টার হিন্দু ন্যারেটিভ নিয়ে আরো স্ট্রংলি এবং এই পলিটিক্স অফ পোলারাইজেশন যেটা বিজেপি চাইছে, সেটা হবে। আমার যেটা মতামত, আমি এই জায়গাটায় 100% একমত মতিনের সাথে, যে আলটিমেটলি প্রত্যেকটা, ধরুন সত্তার রাজনীতি কেন? সত্তার রাজনীতি হচ্ছে কোনো একটা বোধ থেকে, যে বোধে মনে হচ্ছে যে আমি সামাজিকভাবে পিছিয়ে পড়া, আমার প্রাপ্য পাচ্ছি না, তার জন্যই হচ্ছে দলিতের রাজনীতি হয়, তার জন্যই রাজবংশীর রাজনীতি হয়, গোর্খা রাজনীতি হয়, সত্তার রাজনীতি এরকম। এখন এইখানে প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানরা, সাচ্চার কমিটি রিপোর্ট দেখিয়েছে, অনেক অংশেই পিছিয়ে পড়েছে। এমন কিছু কিছু জিনিস আছে যেখানে এসসিদের চেয়েও তাদের এ নিয়ে কোনো সংশয় নেই যে অনেকগুলো জায়গায়, যেটা আমার আলোচনা বারবার উঠে আসছে, কি মুসলিম বলুন, কি দলিত বলুন, কি আদিবাসী বলুন, নানান সময় অনেকগুলো জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যারা শুধুমাত্র তাদের ওই সত্তার রাজনীতিকে ঘিরে সামনের দিকে, কিন্তু সেটা সেকুলার একটা ফর্মে হতে হবে, এটাই হচ্ছে আমার বক্তব্য যেখানে দাঁড়িয়ে। এবং এটা যদি 2019 লোকসভা নির্বাচন পরবর্তী বিধানসভা নির্বাচন না হতো, তাহলেও হয়তো ভাবনার অবকাশ ছিল। কিন্তু যখন বিজেপিকে দেখা যাচ্ছে যে একটা জয়ের গন্ধ পাচ্ছে, যখন মনে হচ্ছে ক্ষমতার দোরগোড়ার কাছাকাছি যাচ্ছে, তখন অন্তত দেশের অন্যান্য প্রান্তের যেটা হয়ে থাকে, বিশেষত মুসলিম জনতা, তারা বিজেপি বিরোধী প্রধান যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, বৃহৎ প্রতিদ্বন্দ্বী, তাকেই আঁকড়ে ধরেন বা তার সঙ্গে জোট বাঁধেন। এক্ষেত্রে তার বিকল্প, তার একটা অন্যতর কোনো ভূমিকা দেখা যাবে কেন? আমার সেটাই প্রশ্ন আপনার। দেখুন 2017 সালে আমি একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে যেদিনকে একটা মুসলিম পার্টি আসবে, সেই দিনকে আপনি এটা এনশিওর করবেন যে বিজেপি পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতায় আসবে। কারণ আপনি গোটা ভারতবর্ষের যদি রাজনীতির চিত্র দেখেন, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু আপনার মুসলিম পার্টিকে ভোট দেয় না। আপনি কেরালে দেখুন,
না, পশ্চিমবঙ্গে আপনার মুসলিম লীগের কোথাটা সোল একটা এমএলএ ছিল, তার কেউ চেনেও না জানেও না একটা সময়। আপনি যদি কেরল এবং তামিলনাড়ুতেও দেখেন, সেখানে কিন্তু মুসলিম লীগ কিন্তু জমি পায়নি। আসাম হচ্ছে আমাদের ক্লোজ এক্সাম্পল। এবার বিজেপি যেটা করার চেষ্টা করছে, আসামের মডেলটাকে এখানে এমুলেট করার চেষ্টা করছে, যে যেদিনকে ওখানটা এআইডিএফ হচ্ছে ওখানটায় সব থেকে বড় একটা মুসলিম পার্টি হিসেবে ইমার্জ করলো, তার পরের নির্বাচন আপনি দেখুন রায়েট করালো বিজেপি, এবং এই ভিজিবিলিটি যতটা হবে যে এই সমস্ত মুসলিম দলগুলো চারদিকে বাড়ছে, এবং তার সঙ্গে এবার সোশ্যাল মিডিয়া ফেক নিউজ থেকে এই ক্যাম্পেইনগুলো তখন হবে করে, তখন আপনাকে ইনশিওর করবে যে এখানে আপনার হিন্দু ভোট হচ্ছে কনসলিডেট করা, এবং হিন্দু আইডেন্টিটির পলিটিক্সটা অলরেডি তো পশ্চিমবঙ্গে আছে, এবং এটা তো আপনার পার্টিশন স্টেট, তার তো একটা ট্রমা আছে, এগুলো কথা বলতে হবে। এবার উল্টো দিকে আপনি যাদের সঙ্গে আমি এখানে একটা কমপ্লিমেন্ট করবো, আগের রাউন্ডে যখন যা বলছিল, দুটো দল, এই মিম এবং হচ্ছে আপনার হচ্ছে তার আগে এদিকে বিজেপির আরএসএস, এদের দুজনের স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা ছিল? এই যে এই মিমের হচ্ছে বেসিক্যালি নিজাম, হায়দ্রাবাদের যে নিজাম, তে একটা রাজাকর বাহিনী তৈরি করেছিল, যার সঙ্গে এই মিম হচ্ছে আপনার জড়িত ছিল, এবং তারা হচ্ছে পাকিস্তানের মুভমেন্টে সাপোর্ট করেছিল। তো এখানে তো এভাবে আমি যদি এখন উর্দুতে বলি যে নওয়াবজাদে চলে গিয়ে লাহোর মে, আর ইয়ে জানাব আগে মুসলমানও কা মসিয়া বাননে, তো ইনি এখন হঠাৎ করে এখানে চলে এসেছেন মুসলমানদের মসিয়া হওয়ার, মসিয়া হয়ে আসছেন। আর নবাবজাদা তো লাহোর ছেড়ে হায়দ্রাবাদ ছেড়ে চলে গেছেন, তিনি হচ্ছে পাকিস্তানে বহুদিন। মিমের পা রাখা এটা কি বাংলায় একরকম ভাবে আইডেন্টিটি পলিটিক্স শুরুর ইঙ্গিত? এই যে নবাবজাদা এদিকে আসছেন যেভাবে বললেন, নাকি এই নিছকই ভোট কাটাকুটির অঙ্ক? এসব নিয়ে এখন চলছে বিতর্ক। কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট হয়ে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলা সেভাবে কখনো সত্তার রাজনীতির অনুশীলন দেখেনি, সে জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন। সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু দুই সম্প্রদায় মূলধারার রাজনৈতিক দলগুলির সঙ্গেই থেকেছে। যদিও দেশ ভাগের ক্ষতের পর এই রাজনীতি তৈরি হওয়ার জায়গা ছিল। গেরুয়া শিবির দাবি করে থাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে পশ্চিমবাংলা ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছে। তবে তাঁর মৃত্যুর পরে সেইভাবে আর সংখ্যাগরিষ্ঠের সত্তাভিত্তিক রাজনীতি বাংলায় সেভাবে দানা বাঁধতে পারেনি। স্বাধীনতার পরপর মুসলিম লীগও টুকরো হয়ে যায়, তাই উল্টোটাও আর হয়নি। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে বামেরা ক্রমশ শক্তিশালী হয়। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মানুষের রুটি রুজি, মাথা গোঁজা ঠাঁইয়ের দাবিকে নিজেদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে নেয় তারা। তেভাগার বাংলায় সত্তার রাজনীতি আর কখনোই সেভাবে মাথা তুলতে পারেনি। ক্ষমতায় আসা, তারপর ভূমি সংস্কার, গ্রাম বাংলার মুসলমান সমাজ ক্রমশ বামেদের ভোট ব্যাংক হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জমি আন্দোলন, সাচার কমিটির রিপোর্ট, এই সবে ক্রমশ সেই ভোট ব্যাংক চলে যায় তৃণমূলের দখলে। এই সমীকরণেই এবার বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে মিম, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সত্তাভিত্তিক রাজনীতির জন্যই পরিচিত। মিম বলতে চাইছে মূল স্রোতের দলগুলি সংখ্যালঘু সমাজের জন্য এতদিন কিচ্ছু করেনি, তাই তাদের ভোট দিলেই মুসলমান সমাজের উন্নতি হবে। নির্বাচনে ওয়াইসি আব্বাসউদ্দিনের জোট দানা বাঁধতে পারবে কিনা তা সময় বলবে। তবে এই জোট নিছকই ভোট কাটার জন্য তৈরি হয়েছে কিনা তাও ভোটের ফলেই বোঝা যাবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশ জুড়ে গেরুয়া হাওয়া প্রবল হওয়ায় সংখ্যালঘু সমাজের মধ্যে একটা উল্টো হাওয়াও প্রবল হয়েছে। বিজেপি বিরোধী বড় দলগুলি নরম হিন্দুত্বে আছে বলেও নানা মহল থেকে অভিযোগ উঠেছে। বাংলায় মিমের পদার্পণকে এর থেকে আলাদা করে দেখা কঠিন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এটাই হলো আমাদের বক্তব্য। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আমরা এতক্ষণ ধরে দেখলাম মুসলিম সমাজের ভাবনা চিন্তা, ঠিকই সাচার কমিটির রিপোর্ট এটা একদম আমাদের নগ্ন করে দেখিয়ে দিল কীভাবে মুসলিম সমাজ কীভাবে আসলে প্রতারিত, শোষিত ইত্যাদি হয়েছেন। মানেন না মানেন ঠিক আছে, আচ্ছা একটা শোষণের অভিযোগ নিয়ে আসার যথেষ্ট জায়গা রয়েছে। কিন্তু আমি এই সমস্তগুলো হচ্ছে, এই ভাবনা চিন্তাগুলো হচ্ছে যখন প্রতিপক্ষে আরেকটা তথাকথিত মোটের ওপর ধর্মনিরপেক্ষ শিবিরই থাকছে। মোটের ওপর হয় কংগ্রেসের বিরুদ্ধে বামেরা অথবা বামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, কেউই মেজরলি কোট আনকোট সাম্প্রদায়িকতার আখ্যায়িত হয়ে আসছে না। এবারের বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু একটা মেজর একটা ডিফারেন্স এসে গেল। সেখানে একদিকে তৃণমূল কংগ্রেস এবং তার উল্টো দিকে বিজেপি, গেরুয়া শিবির মুসলিমরা। অতএব এহেন পরিস্থিতিতে আমি আব্দুল মতিন আপনার কাছে আসবো, এহেন পরিস্থিতিতে তারা কি
আপনি যেটা বলছিলেন যে সত্তা রাজনীতিকে যে নতুনভাবে ভাবনা চিন্তা করা দরকার, যেভাবে নতুনভাবে দেখা দরকার, যে পদ্ধতিতে আমরা এ যাবৎ করে আমাদের চিন্তা বিশ্লেষণগুলো করে এসেছি তার থেকে আসলে একটা চ্যুতির আসলে সরে আসার একটা পরিস্থিতি পটভূমিকা তৈরি হয়েছে। আমরা কি সেভাবে বিচার করতে পারবো? মানে মুসলিম সমাজ কি সেভাবে বিচার করতে পারবেন? বেশ, আসলে মুসলিম সমাজ তো এটা একটা হোমোজেনাস সমাজ নয়, এদের অনেক ডাইভার্সিটি আছে। উত্তরবঙ্গের মুসলিমদের পলিটিক্যাল বিহেভিয়ার, দক্ষিণবঙ্গের পলিটিক্যাল বিহেভিয়ার এগুলো আলাদা। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে হোমোজিনিয়াসলি দেখা, মুসলিম ভোট ব্যাংক শব্দটাই হোমোজিনিয়াসলি দেখা, এটা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ভুল। বাম সময়তেও আমরা দেখেছি মুর্শিদাবাদ মালদাতে কংগ্রেসের একটা স্ট্রং হোল্ড ছিল। তো এই নয় যে সমস্ত মুসলমানরা বামেতে ছিল বা সমস্ত মুসলমানরা কংগ্রেসে ছিল বা টিএমসিতে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে লাস্ট 10-15 বছরে যে সামাজিক পরিবর্তন, যে বিবর্তন ঘটেছে, সেই পরিবর্তিতে বাংলার মুসলমানদের মধ্যে একটা বড় অংশের এখানে শ্রমিক লেবাররা তারা অন্য দেশে, অন্য রাজ্যে গেছে, সেটা কেরালা গেছে, ব্যাঙ্গালোর গেছে, দিল্লি গেছে, হায়দ্রাবাদ গেছে কাজের উদ্দেশ্যে। এই মোবিলিটির ক্ষেত্রে তারা একটা অ্যাসপিরেশনসও ক্রিয়েট করেছে। আমার প্রশ্ন হচ্ছে যখনই একটা বড় অংশের মানুষ, এখানে তো সংখ্যালঘু বলাটা তো ভুল হবে, একটা বড় সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি বলতে গেলেই চলে, একটা বড় একটা জনপদ জনমাস, তাদেরকে সবসময় যে ক্যাপটিভ ভোট ব্যাংক করে রাখা, যে এই বি টিম এখানে চলে গেলে এখানে ভোট চলে যাবে, এইভাবে ভাবাটাই আমার মনে হয় এটা শিক্ষিত মুসলিম সমাজ এটা আলাদাভাবে দেখছে। আর সেকেন্ড যেটা আমি বলবো যে আব্বাস সিদ্দিকী অনেক আগে থেকেই, আমি যতদূর জানি যে ওরা একটা ওপেন কল দিয়েছে সমস্ত সেকুলার দলকে, বাম, কংগ্রেস, টিএমসি এবং অন্যান্য দলিত আদিবাসী দলকে, যে আমরা তারা একসঙ্গে এসে বিজেপির বিরুদ্ধে একটা মহাজোট করবে। এখানে আমি জানি না কেন মেইন স্ট্রিম দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস বা লেফট কংগ্রেস, তারা এখনো হয়তো কথা বলছে কি জানি না, তবে এইটা একটা বৃহৎ যদি জোট হয় তাহলে সেটা আরও সুবিধা হয় যদি বিজেপিকে পরাস্ত করতে হয়, এটা তারা প্রপোজাল দিয়েছে। থার্ড আমি যেটা বলতে চাইছি যে আমরা যেভাবে সেকুলারিজমকে ডিফাইন করি, মানে যেভাবে মধ্যবিত্ত, শহরী মধ্যবিত্ত ডেফিনেশন অফ সেকুলারিজম, এই সেকুলারিজমের ডেফিনেশন কিন্তু গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক, মুসলমান, আদিবাসী, দলিত ওভাবে ভাবে না। তাদের কাছে যে দৈনন্দিন যে সামাজিক ন্যায়ের প্রশ্নটি, দৈনন্দিন যে চাকরি প্রশ্নটি, রিসেন্টলি মাদ্রাসা সার্ভিস কমিশনে 12টি রিক্রুটমেন্ট হলো, তার মধ্যে একজনও সংখ্যালঘু সম্প্রদায় নয়। একটা মডেল মাদ্রাসায় জিওগ্রাফির শিক্ষক নিয়োগ হচ্ছে, সেখানে একটাও সংখ্যালঘু নেই। মিল্লি আলামিন কলেজ দীর্ঘ কত বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, তার মাইনরিটি স্ট্যাটাস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এভাবে আমরা দেখি যে সাচার কমিটির যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো ছিল, সেই রিকমেন্ডেশনগুলো ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। আমি এখানে আপনার কাছে মহিদুল, আপনার কাছে আসি। আপনি কি একমত যেভাবে যে ভাবনায় এ যাবৎ ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার সংজ্ঞাগুলো নিরূপণ করা হয়েছে, আসলে সেই সংজ্ঞাটা গ্রাম বাংলায় একজন মুসলমান ব্যক্তির কাছে সেইভাবে নিরূপিত হচ্ছে না বা নির্ধারিত হচ্ছে না? আপনি একমত হচ্ছেন নাকি? দেখুন, গ্রাম বাংলার মুসলমানদের কাছে আজও আপনার মানে রুটি রুজির প্রশ্নটা একটা মূল প্রশ্ন। মানলাম। আচ্ছা, এইবার সাচ্চার হিন্দু অথবা মুসলমান যে কারো কাছে, অ্যাবসলিউটলি, ফলে সেখানে তো আর কোনো অন্য বিষয় আসছে না। এবার তাহলে সেখানে কৃষক নীতি, এই সমস্ত আপনার বিধানসভায় কৃষক বিলের বিরুদ্ধে পাস হবে, তো এই সবগুলো ইস্যুগুলো আপনার থাকবে। মূল যেটা সাচ্চার কমিটি থেকে এটা যে চেঞ্জ যেটা হচ্ছে, আপনি যদি স্টাফ সেন্সাস রিপোর্ট দেখেন, তাহলে 2006-এর যে সাচ্চার রিপোর্টের যে আপনার 2-3% সরকারি চাকরিতে মুসলমানদের ছিল, তাতে কিন্তু সেটা 5-6% হয়েছে অ্যাটলিস্ট। আমি যে সামান্য ইম্প্রুভমেন্ট, বাট এটা একটা ইম্প্রুভমেন্ট হয়েছে। আপনি যদি ভিজিবিলিটির দিক থেকে দেখেন, ইন টার্মস অফ যদি আপনি মাইনরিটিস, ইন টার্মস অফ মিনিস্টার্স যদি দেখেন, তাহলে 2006 থেকে 11 বামফ্রন্টের যে সময় যে মিনিস্টার ছিল তার থেকে সামান্য তৃণমূলের মিনিস্ট্রির লেভেল। ফলে কিছু ভিজিবল ডেভেলপমেন্ট আপনার হয়েছে। এবং আপনি যদি গ্রাম বাংলার যদি উন্নয়ন দেখেন, বিশেষ করে মাইনরিটি কনসেন্ট্রেটেড যে সমস্ত ব্লকগুলো দেখেন, সেখানে কিন্তু অ্যাক্সেস টু ট্যাপ ড্রিঙ্কিং ওয়াটার, রুরাল ইলেকট্রিসিটি, ব্যাংকিং সার্ভিস, আমি আলোচনার পরিধির মধ্যে আজকে রাখছিলাম। আমার প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার যে সংজ্ঞা এ যাবৎ নির্ধারিত হয়ে এসেছে, গ্রাম বাংলার একজন মানুষের কাছে আজকে সেটা ভিন্নতরভাবে আসবে। এটাকে নয় যে তার কাছে অন্যতর ভয়, যদি বিরোধীদের যেখানে পার্টিকুলার অভিযোগ বিজেপি বিরোধী শিবিরে যে একটা হিন্দু ন্যারেটিভ নিয়ে পেনিট্রেট করছে বিজেপি, সেখানে ভয় থাকবে না। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়, পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় ভারতবর্ষের মুসলমান আলাদা কিছু তো নয়, অবভিয়াসলি হোমোজেনাস কিছু নয় একটা। কিন্তু আপনার ট্র্যাজেডিটা, সব থেকে বড় ট্র্যাজেডি যেটা হলো যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানদের এক ধরনের প্রগতিশীল যে নেতৃত্ব
থাকার দরকার ছিল, সেইটা হয়নি। এবং উল্টো দিকে সেকুলার যে মেন স্ট্রিম রাজনীতি, সেই রাজনীতির যে রাজনীতিবিদরা তারা মুসলিম প্রশ্নটাকে সেভাবে গুরুত্ব সহকারে কখনো দেখেনি, যে এটার সঙ্গে যে মুসলমান, যে দলিত, যে আদিবাসী, মানে তারা কৃষক সেই হিসেবে হচ্ছে দেখলেন, কৃষক। মুসলিম হিসেবে দেখলেন না। হ্যাঁ, আপনি এবং বলছেন এই তাই না? আইডেন্টিটিটা যে ওভারল্যাপ করে, যে Exactly. কৃষক সেই মাইনরিটি, Exactly. মানে কি করে যে আপনার রেজ্জাক মোল্লা, শওকত মোল্লারা তারা কিভাবে বামফ্রন্টের ধরনের একটা রাজনীতি থেকে আবার তৃণমূল রাজনীতিতে চলে আসলো, এইটার তো একটা এইটাকে তো ব্যাখ্যা করতে হবে। আমার সেটাই ভয় লাগে। এখানে পপুলিস্ট রাজনীতির জায়গাটা Exactly তাই। ও আজকে মতিন যে কথাটা বলছে যে একটা ভিন্ন ধরনের পপুলিস্ট রাজনীতির দরকার আছে, কিন্তু আপনাকে তো আজকে একটা প্রত্যেকটা জিনিসের টাইমিং আছে। আমার সেটা প্রশ্ন। আপনাকে Exactly, ঠিক বলছেন। আপনি যদি আজকে বলেন আমি নিজে একটা ফ্রন্ট করছি, আপনারা এসে যোগ দিন, আচ্ছা আপনারা কেন তাহলে তৃণমূলের সঙ্গে ফ্রন্টে যোগ দিচ্ছেন না? আমার বক্তব্য, আমরা ঐতিহাসিকভাবে না, আলাদা বুঝতে করে পারিনি কি দরকার? যেখানে আপনি স্বদেশী united front আন্দোলনের সময় আসলে হিন্দু জমিদারদের সঙ্গে কৃষকদের সংঘাত বাড়ছে, সেই কৃষকরা সবাই বেসিক্যালি প্রধানত বাংলাদেশ অঞ্চলে, অধুনা বাংলাদেশ মুসলিম। কারণ আমরা হিন্দু মুসলিম হিসেবে দেখিনি, আমরা এটাকে যে দেখেছিলাম জমিদার বনাম কৃষক। ঠিকই বলছে, এর সঙ্গে একটা সত্তাও জড়িত ছিল, সেটা পরে আমরা বুঝতে পারবো, সেটাকে তবু আমরা ইগনোর করলাম। কিন্তু এখানেই আমি একটা কথা বলি, যে ধরুন আমি হ্যাঁ সরি আব্দুল মতিন কিছু বলছেন। মতিন প্লিজ বলুন, মতিন খুব সংক্ষেপে। হ্যাঁ, আমি একটা যেটা বলতে চাইছিলাম যে লাস্ট 5 বছরে এই তৃণমূল সরকার যে মহিদুল্লাহ যে প্রগতিশীল নেতৃত্বের কথা বলছিল, লাস্ট 10 বছরে আমরা সেটা দেখিনি। আমরা দেখিছি এক ধরনের লুম্পেন ক্লাস, মুসলিমদেরকে যারা অশিক্ষিত, যারা কথা বলতে পারে না, যারা সমাজের সঙ্গে তাদেরকে, এটাই আমি বলছিলাম মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের মধ্যে থেকে প্রগতিশীল এসছে, সেটাকে মেইন স্ট্রিম পার্টি রিকগনাইজ করেনি। এরকম গ্রাম বাংলায় প্রচুর লোকজন আছে যারা প্রগতিশীল রাজনীতি করে, তাদেরকে তথাকথিত মেইন স্ট্রিম দল রিকগনাইজ করে। আমি কয়েকটা পয়েন্ট তাড়াতাড়ি বলে নিতে চাই। প্রথম কথা হচ্ছে, এটা ঠিক যে একটা ধরুন পলিটিক্স অফ রিডিস্ট্রিবিউশন আছে, ভূমি সংস্কার যেটার পার্ট, আর একটা পলিটিক্স অফ রেকগনিশন আছে, সত্তা যেটার পার্ট। বাম আমলে পলিটিক্স অফ রিডিস্ট্রিবিউশন হয়েছে, তার জন্য পলিটিক্স অফ রেকগনিশনও হয়েছে। অতুল কোহলি 1980-তে লিখে বলছেন দলিতরা এবং মুসলিমরা পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো আছেন বিকজ পঞ্চায়েত হয়েছে। কিন্তু হ্যাঁ, রিডিস্ট্রিবিউশনের পর সত্তার একটা জায়গা আছে যেটাকে রেকগনাইজ করতে হবে। আজকের ট্র্যাজেডিটা এইখানেই। আমি যেটা চিন্তিত সেটা হচ্ছে, বিগত 10 বছরে আমি দেখেছি যে তৃণমূল ইমাম ভাতা দিয়েছে, ইমামদেরকে, ক্লাবদেরকে তাদের দলের এবং রাজনৈতিক বক্তব্য রাখার জন্য মোবিলাইজ করেছে। আজকে আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আসাদুদ্দিন ওয়েসি এখন পুরোহিত ভাতাও দিচ্ছে, সিরিয়াস জিনিসটা না করে এটা পুরোহিত ভাতা, ইমাম ভাতা এইটার মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে আসাদুদ্দিন ওয়েসি এই গ্রুপটাকে মোবিলাইজ করবেন কিনা, এটা একটা আমার কাছে প্রশ্ন। এই গ্রুপটা, এবং এখানেই আমি মতিনের সাথে একমত যে ধরুন তৃণমূলের আমলে যে অভিযোগটা ছিল যে মুসলিমদের ক্ষমতায়ন হয়েছে, প্রথম কথা বুদ্ধ ভট্টাচার্য 2010 সালে ওই ওবিসি রিজার্ভেশন করেছিলেন, যার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে মুসলিমদের ভিজিবিলিটি বেড়েছে। ফিরহাদ হাকিমকে আপনি সবসময় দেখতে পান, মোহাম্মদ সেলিমকেও দেখতে চাইলে দেখতে পারেন, কিন্তু পাবেন। এখন মানে আসাদুদ্দিন ওয়েসি, ফুরফুরা শরীফকে কাজে লাগিয়ে এরা যদি এই তৃণমূলেরই সেম স্ক্রিপ্টটা করে, যেখানে দাঁড়িয়ে তারা হচ্ছে মুসলিম মৌলবীদের সংগঠিত করেন, এবং মতিন যেটা বলছে যে মুসলিম মধ্যবিত্ত সমাজের প্রগতিশীল, তাহলে হিন্দু ন্যারেটিভটা নিয়ে বিজেপির আসার সমান জায়গা থাকবে। এবং মুসলিম পলিটিক্সের এই যে আসলে মুসলিম পলিটিক্সটা যেটা হওয়ার কথা, মুসলিম কেন, দলিত, যে কোনো পলিটিক্স, গরিবের পলিটিক্স হওয়ার কথা, যে সমাজে সমান অধিকারের পলিটিক্স। তার মানে ক্লাসের সঙ্গে সত্তার রাজনীতি থেকে জড়িয়ে ব্লেন্ডেড অবস্থা যে রাজনীতি করা উচিত ছিল, তার বদলে তৃণমূল, আপনার বক্তব্য, তৃণমূল কংগ্রেস তার বদলে একই রকম ভাবে এই ধরনের পলিটিক্সটা করাতে পারে, হিন্দু রাজনীতিটা আর বেশি সত্তার রাজনীতি করে আজকে এই জায়গায় সত্তার রাজনীতি নিয়ে আসলে, তার মানে ফাইনালি আমরা কোথাও সত্তার রাজনীতির পথে এগোতে শুরু করে দিয়েছিলাম আগেই, হয়তোবা আমরা ধীরে ধীরে বুঝতে পারছিলাম না, যেখানে আসলে আমাদের দেশে শ্রেণী, জাত, পাত, ধর্ম, সত্তা এগুলোকে মিলিয়ে যে সামগ্রিক একটা অস্তিত্ব, সেটাকে বুঝবার এবং সেটাকে বিন্যস্ত করে দেখবার মতন ক্ষমতা হয়তো আমরা দেখাতে পারিনি। সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কেউ দেখতে শুরু করেছেন, এবং তারই ভিত্তিতে শুরু হচ্ছে নতুন নতুন সমীকরণের ইঙ্গিত। সেই সমীকরণ কোন পথে নিয়ে যাবে সেগুলো আমরা দেখতে থাকবো আর দেখাতে থাকবো আপনাদের সব সময়, সবার আগে। আর প্রত্যেক দিন এই সময়, এই 8টার সময় আপনার রায়ে নিয়ে আসবো এইভাবেই নানান স্তরে বিশ্লেষণ।
আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।